আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ছিল আমাদের গতকালকের রুম, মুক্তিনাথ থাকালি গেস্ট হাউস। উপরে আঙ্কেল যে কাজ করতেছে, উপরে কোনো থাকার ব্যবস্থা নেই, নিচে উপরে জাস্ট একটা ফলস ছাদের মতো। আমাদের গাড়ি সব রেডি, রানি মাস্টার। ওই পাশে তো যে নীলগিরি দেখা যাচ্ছে, এটা নীলগিরি। আর এই পাশে ধলাগিরি, কিন্তু এটা ঢেকে গেছে, ওই একটু দেখা যাচ্ছে। বাইক সব রেডি, রিজন রেডি, আমি রেডি, রতন ভাই রেডি। এখন স্টার্ট করবো শুধু। আল্লাহু আকবার। আজকের ডেস্টিনেশন হেমজা, পোখরার আগে একটা জায়গা হেমজা, ওখানে গিয়ে দাঁড়াবো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে জার্নি শুরু করে দিলাম, বেজে গেছে 10টা। যাওয়ার কথা ছিল, একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু আসলে সব মিলিয়ে গুছিয়ে বের হওয়া পসিবল হয় না। যাই হোক, কিছু করার নাই। সকালের উজ্জ্বল আবহাওয়া, একদম চকচকা আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে। সামনের হিলগুলার গ্লেশিয়ার পর্যন্ত দেখা যাচ্ছে। এই পাশে ধলাগিরি রেঞ্জ, এগুলো বিভিন্ন নাম আছে, আমরা ওইভাবে আসলে এতটা চিনি না, বলতে পারতেছি না। মাঝে মাঝে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে যে একটা জেনে নেওয়ার চেষ্টা করি। গতকাল তো আসলে আমরা বিকেলবেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সন্ধ্যার দিকে এসে হোমস্টেতে ছিলাম। সকালবেলা থেকে কোনো বৃষ্টি নাই। সকালবেলা থেকে একদম চকচকা আবহাওয়া। ফজরের নামাজ পড়ার পরে বেরোইছি, বেরিয়ে দেখি যে একদম সব চকচকা দেখা যাচ্ছে। হোমস্টের আঙ্কেল জি বললো যে এটা হলো নীলগিরি, এটা হলো ধল্লাগিরি। আসলে না বললে চিনতাম না, জাস্ট হয়তো অন্নপূর্ণা বলতাম, এই এলোমেলো হয়তো বলে ফেলতাম। যাই হোক, দেখতে পারছি, এটা বড় কথা। আপনাদের দেখাতে পারছি, এটাও একটা বিষয়। নাম তো কম বেশি আমরা অনেকেই জানি, চিনি অনেকে। যারা নেপালে আসছেন তারা অবশ্যই এগুলা চেনা জানা থাকার কথা। ধল্লাগিরি আজকে আমাদের সাথে সাথেই যাচ্ছে। আসলে আকাশটা ক্লিয়ার থাকার কারণে একদম সামনে ধল্লাগিরি আমাদের সামনেই আছে। আমরা ধল্লাগিরির সাথে নিয়েই চলতেছি। কিছু শান্তি লাগতেছে এগুলো দেখে, এর মতো আর কোনো শান্তি দিতে পারে। আমরা তো আসলে শর্ট টাইম নিয়ে আসছি, ডেস্টিনেশনও আমাদের ঠিক করা আছে, সময়ও ঠিক করা আছে, যেতে হবে। এই জন্য আসলে মনে চাইলেও পর্যাপ্ত সময় আসলে দিতে পারতেছি না। পর্যাপ্ত সময় দেওয়ার মতো আসলে অবস্থা এখানে নাই। মাউন্টগুলো এমন একটা পরিবেশ মাউন্টের, যেখানে আপনি সারাদিন বসে থাকলে বসে থাকতে ছিল। এই যে ভিউটার সামনে দেখতেছি, এই পাশের সমতল ভূমিটা, পাথরের যে এটা হলো পানি থাকে এখানে, ঝর্ণার পানি বেশি হয় বা বৃষ্টির পানি বেশি হয়। এইসব জায়গা আসলে বসে থাকতে ইচ্ছা করে। চারদিকে এলো পাহাড়।
এই যে ঝর্ণার পানি যেটা নদী হয়ে বয়ে যাচ্ছে। জায়গাটার নাম নেপালিতে লেখা, যার জন্য পড়া পসিবল হইল না। ইংলিশে থাকলে হয়তো বা উচ্চারণ করার চেষ্টা করতাম। সামনে পাইন ফরেস্ট, সুন্দর একটা ভিউ, একদম নিরিবিলি পরিবেশ। এইদিকে দেখেন ওই ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট ঝর্ণা পড়তেছে, অসংখ্য ঝর্ণার পালা। ধলাগিরি এদিকেই, পাহাড়টার এই পাশে। ও মাই গড, নীলগিরি, দিস ইজ নীলগিরি। একটা ছবিতে তুলতেই হয়। রাস্তার প্রত্যেকটা ভিউ পয়েন্টই দেখার মতো। শুধু আমরা না, শত শত পর্যটক যেখানে ভালো লাগতেছে সেখানে দাঁড়ায় ছবি তুলতেছে। আর পরিবেশটাও এরকম, যেখানে দাঁড়ায় সেখানেই ছবি তোলার মতো আপনাকে ফিল দিবে কন্টিনিউয়াসলি। নর্মালি এটা আসলে ওয়াটার ক্রসিং থাকে, কিন্তু আমাদের কপাল ভালো যেটা ওয়াটার ক্রসিং না, শুকনো হয়ে গেছে। তবে এটাও দুঃখের বিষয় যে আমরা মুক্তিনেতা শেষের একটা ওয়াটার ক্রসিং পাই নাই। আর যেগুলো পাই সেগুলো তো ছোটো ছোটো, বড় ধরনের যে ওয়াটার ক্রসিংগুলো থাকে এগুলো আমাদের নসিবে জোটে নাই। ও মাই গড, ও মাই গড, কি ভাই, কি ভাই, নীলগিরি, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দাঁড়াও রনি, রনি দাঁড়াও, 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 পরে কইতেছি দাঁড়া, আবার কইছি দাঁড়াও। হ্যাঁ, রিজন রিসার্চে দাঁড়া করাই দিও। তো পিছনের কাছাকাছি আছে নীলগিরি। তোমাকে যেভাবে দেখতে পারবো আসলে চিন্তাই করতে পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। একদম আয়নার মতো চকচক করতেছে, চকচক করতেছে। ওহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কি জানে রাখছে। নীলগিরি, নীলগিরি, এখানে যে কয়টা পিক আছে, নীলগিরি, অন্নপূর্ণা, সব আছে। ছবি তুলে ভালো হইতো। দাঁড়াও, দাঁড়াও, ওই যে রতন ভাই দাঁড়াইছে। আগুন, আগুন, নীলগিরি, নীলগিরি। ও হোয়াট এ সিন, হোয়াট এ সিন, আল্লাহু আকবার, কি দেখতেছে। আহ, দিল খুশ হয়ে গেয়া, দিল খুশ হো গেয়া। এটা একটা নদী, নদীর নামটা জানি না, কারণ শুনছিলাম তারপরে ভুলে গেছি। সিয়ক নদী হওয়ার সম্ভাবনা আছে, কালীগঙ্গা নদীর হওয়ার সম্ভাবনা আছে। এটা কালীগঙ্গা নদী হবে, সিয়ক না, সিয়কুল ওই পাশে মানাঙ্গারে, ওটা মনে হয় সিয়ক। এটা হলো কালীগঙ্গা নদী, কালীগঙ্গা রিভার আমাদের সাথে বয়ে চলছে। ওহ, আল্লাহু আকবার, আল্লাহ দিলের খুশ বানাই দিছে। আমাদের রতন ভাই একটু আগে আসতেছিল, এই যে এই পাশে এলো কুচি। তো আসলে এই নীলগিরির ভিউটা দেখতে গিয়ে সেটা রতন ভাই খেয়াল করে নাই যেখানে কুচি আছে। ওইখান থেকে যখন নীলগিরিতে তাকায় সেটা যখন সামনে আসতে হয়েছে, তখন দেখে যে কুচিতে গাড়ি আর কন্ট্রোল করতে পারে নাই। অল্প একটু স্পিড ছিল, তারপরেও এসে সেটা এখানে পড়ে গেছে। তো গাড়ি পড়ে যাওয়ার কারণে এই যে সামনে উইন্ডশিল্ডের যে এটা একটু ভেঙে গেছে, এই সাইডে এগুলো ঘষা খাইছে, তেমন কোনো ক্ষতি হয় নাই। তার মধ্যে একটু ব্যথা পাইছে, যেহেতু গার্ড পরা আছে
রাইডিং জ্যাকেট পরে আছে, এই জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে, না হলে এবারে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো। ঠিক আছে, এই টুকটাক এগুলো গেছে, এগুলো যে ছিঁড়ে গেছে দেখা যায়, যে ঘাটগুলোর জন্য একদম সেফ আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই পাশে গেলে পড়ে গেছে, হেলমেটে কিছু হয় নাই, ক্যামেরা কিছু হয় নাই, সব ঠিক আছে। কিন্তু গাড়ি উনি ছেড়ে দিয়ে গাড়ির দিকে চলে আসছিল, তো এদিকে এসে পড়ে গেছিলো। আসলে আমরা একটু পিছনেই ছিলাম, খেয়াল করি নাই। আমরা এসে সেটাও ওই ব্রিজের ওইখানে, ওই যে হুন্ডার রাস্তা আছে না, ওই ব্রিজের ওইখানে দাঁড়াইছি। তো দেখলাম যে এখানে রতন ভাই দাঁড়ায় আছে, সাথে আরও 3-4টা বাইকের এখানে দাঁড়ানো। তো আমরা আসলে ওইখানে দাঁড়ায় ছবি উঠতেছিলাম ওই নীলগিরির। তো হঠাৎ করে ওই বাইকের বাইরে ওইদিকে বলতেছে আপনাদের বন্ধু উড়ে গেছিলো, আমরা উঠাই দিছি। পরে আবার দৌড়ে আসছি, আসার পরে সবই ঠিক আছে। তো ওনারা হেল্প করছে, ধন্যবাদ ওনাদেরকে। বাইকে দিয়ে পড়ে গেছিলো, ওনারা উঠাইছে। যাক, তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয় না। আর রাইড করতে গেলে এই ধরনের টুকটাক হয়ে থাকে, রাইডিংয়ের একটা অংশ, বলা যাবে না কখন কোথায় কী ধরনের দুর্ঘটনা ঘটে। তা বড় ধরনের ঘটনা না, ছোটোখাটো। মানুষ ছুটে চলছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক দিগন্ত থেকে আরেক দিগন্ত, শুধু এই সৌন্দর্য দেখার জন্য। শত শত গাড়ি প্রতিদিন এভাবে যাওয়া আসা করে, পোখরা থেকে মুক্তিনাথ, মুক্তিনাথ থেকে মানাং, আরও হাজারো জায়গায়। আমাদের মতো এরকম বাইকার, হাজার হাজার বাইকার প্রতিদিন বাইক নিয়ে আসতেছে এই জায়গাগুলো উপভোগ করার জন্য। যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্য আর সৌন্দর্য। কোন দিকে তাকাবো আর কোন দিকে কথা বলবো? এদিকে তাকায় দেখেন সৌন্দর্যের কেমন লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। ওই বড় গাড়িগুলো দেখেন, ওই দূরে দেখা যাচ্ছে। শুধু 4 হুইলার যে প্রাইভেট কার, জিপ বা আইস মাইক্রো এগুলো আসে না, বড় গাড়িগুলো ওই দিকে চলাফেরা করে। হ্যাঁ, সৌন্দর্য করতে করতে তো আস্তে আস্তে আইতেছি। খালি ক্যামেরায় বন্দি করবো তা তো হয় না, কিছু তো দেখতে হবে। ক্যামেরায় তো আর পরেরগুলো তো পরে দেখবই না। অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা, অনেক সুন্দর লাগতেছে। নেপালের সৌন্দর্য যে শুধু অফরোড তা না, অফরোডের পরেও অনেক কিছু আছে এখানে। এই যে এই জায়গার যে রাস্তাটা করছে আর যে ভিউ সমতলে আসার পরে মারাত্মক লাগতেছে, মারাত্মক। আসলে এক এক জায়গার এক এক রকম ভিউ, এক এক রকম তার হলো চেহারা। লাদাখে আমরা গেছি, লাদাখের চেহারাও অন্যরকম। লাদাখ কখনো নেপালের হাইট দিতে পারবে না, নেপাল কখনো লাদাখের হাইট দিতে পারবে না, এটাই হলো বড় কথা। যার যার সৌন্দর্য তার তার কাছে। একটা সময় ছিল লাদাখ অফরোডের চূড়ান্ত অপশন ছিল, কিন্তু সেই লাদাখ এখন আস্তে আস্তে এত সুন্দর রাস্তা তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে। লাদাখে যেটা হয়েছে এখন তো প্রচুর টানেল হয়ে গেছে। মানালি থেকে বের হবেন টাংলাংলার দিকে, রোথাং পাসের ওই রাস্তাটা ইউজ করতে হবে না, যেটা খুব ডেঞ্জারাস একটা রুট। এখন টানেল হয়ে গেছে, আতল টানেল, সেটা দিয়ে বেরিয়ে আসা যায়। এরকম অসংখ্য টানেল হয়ে গেছে, যার জন্য আপনার লাদাখের হাইপ আছে, কিন্তু ওই অফরোডটা পাবেন না সেই লেভেলে। তবে এখন বর্তমান সময় যদি আপনি অফরোড পছন্দ করেন, অফরোড চান, আপনাকে অবশ্যই অবশ্যই নেপাল আসতে হবে। নেপাল আপনাকে অফরোড কি জিনিস এটা হারে হারে টের পাওয়া যাবে। আর আমরা কন্টিনিউস তো পাচ্ছি এখন, যেটা আমরা চলে এসেছি। এই এত বড় পাহাড়, বিশাল পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা যাচ্ছি। ওইখানে মনে হচ্ছে যে খোদাই করা যাওয়ার রাস্তাও আছে, সম্ভবত
ওখানে বসবাসের কোনো একটা পরিবেশ বা ছিল এক সময়। আমাদের অবশ্যই কপাল ভালো যে বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে এইখানে এই অফরোডটা করা টাফ হয়ে যায়। তো বৃষ্টি থাকলে এই রাস্তাটা সো টাফ। শুকনার জন্য তেমনটা কোনো প্যারা নাই, অফরোড বেলা নাই। এই যে রাস্তার অবস্থা মনে হয় চাঁদে এর চেয়ে একটু সমতল হওয়ার সম্ভাবনা আছে। এইখানের যে অবস্থা, আল্লাহ তাআলা তৌফিক দিলে একবার চাঁদে চালাই দেখতাম যে আসলে চাঁদের সাথে আর মিল আছে। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট, দুই পাশে দূরে দূরে পাহাড়, মাঝখানে একটু সমতলের মতো, সেখান দিয়ে রাস্তা, দুপাশে ঘরবাড়ি, মানে অসম্ভব সুন্দর লাগতেছে। লেটে বাজার, লেটে হসপিটালও দেখলাম এখানে লেখা আছে। এখানকার সৌন্দর্যগুলো আসলে বিমোহিত করতেছে, বারবার শুধু দাঁড়াই দিচ্ছে, বারবার মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দাঁড়ায় মনে করেন যে ছবি উঠেন। তবে এখন সামনের দিকে যাচ্ছি, রৌদ্র, এরপরেও ঠান্ডা লাগতেছে। রৌদ্র না থাকলে ঠান্ডার পরিমাণটা আরও বেশি লাগবে, স্বাভাবিক। রৌদ্রের মধ্যেও ঠান্ডা লাগতেছে, যা আছে চলতেছে। যদি বেশি প্রবলেম মনে করি তাহলে ইনারগুলা পরে নিতে হবে। দারুণ একটু রাইড করলাম এই সময়। ভিলেজের মাঝখান দিয়ে যে রাস্তাটা অনেক সুন্দর। এই সৌন্দর্য বেশিক্ষণ থাকবে না, এটা আমরা জানি, কারণ এরপরে ভাঙা চলে আসবে। আমরা মুক্তিনাথ মানাঙের জন্য যখন পারমিট করতেছিলাম তখনকার একটু কথা বলি। যে পারমিটের সময় আমরা একটা কাগজের মধ্যেই মানে একাধিক ঘোরার যে চেকিং করার যে এগুলো লিস্টগুলো থাকে, তো আমরা জমসম মুক্তিনাথ একটা টিকচনে দিছে, আরটা দিছে হলো মানাঙি। তো এটা যা তো হয়েছে যে আমরা তিনজন মোটামুটি পারমিট নিয়ে এসেছি। নেওয়ার পরে লাস্ট রিজন ছিল, রিজনকে যখন নিয়ে গেছি আমি, তখন ওই লিড অফিসার যে ছিল সে দেখে বলতেছে কি তোমরা কি দুই জায়গায় যাবা? বলতেছে হ্যাঁ। বলে তো দুই জায়গাগুলোতে আলাদা আলাদা পারমিট করতে হবে, ইভেন প্রত্যেকটার জন্য 1000 টাকা করে। পরে বলেছে ঠিক আছে তাহলে একটা করে নিয়ে যাও, আবার যখন তোমরা মানাং মুক্তি ফিরবে তখন তোমরা আবার করে নিও। বলো যে এখন করা যাবে না, হ্যাঁ কয় তাও করা যাবে। ঠিক আছে তাহলে এখানে করে দেন। তো মানে দুইটা একসঙ্গে করাতে একটা সুবিধা হইলো যে আপনার সময় সেভ, আর একটা হইলো যে আপনার কি বলে ওইখানে ছবি লাগে 2 পিস করে। তো আপনার যখন 2বার করবেন 2 পিস 4 পিস লাগবে। আর যেহেতু আমরা একবারে করেছি সেক্ষেত্রে 3 পিস হলেই চলে ছবি। হ্যাঁ, কারণ আপনার যে পারমিটে দিবে পারমিটের সাথে একটা করে ছবি থাকবে, আর ওনারা একটা ছবি রেখে দেবে। তো পারমিট দুটো ছবি আর ওনারা একটা রেখে দেবে, সেই জন্য 3 ছবি হয়ে যায়। তো আপনারা যারা এইদিকে ঘোরার চিন্তা ভাবনা করতেছেন, ভবিষ্যতে আসবে, যদি 2 দিকে ট্র্যাক করেন তাহলে একসঙ্গে করে নেবেন, তাহলে আপনার পারমিটের ঝামেলাটা আপনার দ্বিতীয়বার নিতে হবে না। আপনি সুন্দরভাবে পারমিট পেয়ে যাবেন। আর পারমিট নিতে কোনো ঝামেলা নাই, জাস্ট আপনার হলো পাসপোর্টের যে প্রথম পাতা ফটোকপি এটা একটা দিলেই চলে, আর কিছু লাগে না পারমিটের। আর মুক্তিনাথের দিকে যখন আসবেন, গাছাতে আসলে পরে আপনার হলো পারমিট শুরু করতে হয়। এখানে প্রথমে আপনার বাইকের, যেটা আমরা ট্যুর থেকে আসছি, ওদের বাইকের কাগজ দেখাতে হয়। ওইখানে আপনার নাম, মোবাইল নাম্বার লিখবে পুলিশ, আবার সামনে একটা অফিস আছে, ওইখানে নিয়ে গেলে পরে আরেকজন আপনাকে
পারমিটের দুটো অংশ একটা রেখে সিল দিয়ে দিয়ে দেবে, ব্যাস আরামসে আপনি চলে আসবেন। আর এই যে ভিউ, অসাধারণ ভিউগুলো আপনি দেখতে থাকবেন, মনে হবে প্রতি মুহূর্তে আপনার দাঁড়াই যাই এরকম মনে হবে। আসলে ভাল লাগলে দাঁড়াবেন, দাঁড়াইলে কোনো সমস্যা নাই, বাট দাঁড়াইলে সমস্যা একটাই, সময় কভার করা খুব কঠিন হয়ে যায়। আমরা সবাই বেরিয়েছি এখন পর্যন্ত, আমরা সবার পিছনে, এটা কোনো বিষয় না। আমরা যাচ্ছি সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। আমাদের মাস্টার মশাই যেটাই মানে হোমস্টে যে কিছু বললো সেটা মনে থাকবো, তার এখন মাথার মধ্যে ঢুকছে যে আমরা আর হোটেলে থাকবো না, হোমস্টেতে থাকবো। হোমস্টেতে থাকার একটা ফিলিং নিবাস হয়েছে, ফিল নিবাস হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমরা ফিরের দিকে উঠতেছি। গাড়ির পাওয়ারে বলতেছে আমাকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, কারণ আমাকে আবার ফিরে উঠতে হবে। রিজন, একটা পানির বোতল কিনে নিয়ে আও। ধরো, না না না, খালি যে রতন ভাই ওষুধ খাবো, টাকা নিয়ে দাও। রিজন, টাকা নিয়ে দাও। গ্যাস্ট্রিকের পরে আমায় দিয়ে দিলাম, ম্যাক্স পুঁতে দিলাম এটা। হ্যাঁ, তুমি গ্যাসের পরে খেয়ে নাও মাস্টার। এই জন্য খান লাগবো। দেখতেছি তুমি কেটে দাও। কালকে আমরা এখানে বসে নাস্তা করছি, বাট তখন মেঘের জন্য এগুলো ঢেকেছিল, এগুলো বোঝা যায় না। আজকে দেখেন কেমন দেখা যাইতেছে। সামনে নীলগিরি, नीलगिरी नीलगिरी लगता है वो अन्नपूर्णा लगता है। এটা अन्नपूर्णा হইতে পারে, এটা নীলগিরি, এটা अन्नपूर्णा হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই তুমি তাহলে গ্যাসে বই রেখে নাও, নাও হাতে নাও।
দূর থেকে দেখা যাচ্ছে পুষ্মা ওয়াটারফল। ওই পুষ্মা ওয়াটারফল, কি সাংঘাতিক পানি পড়তেছে বাবা। আপনারা তো লাস্ট ভিডিওতে দেখছেন পুষ্মা ওয়াটারফলের ড্রোন শট। উপর থেকে মনে হলো যে কাছেই ওয়াটারফল, অথচ কতগুলা মোড় ঘুরে আসলাম, তারপর এখন আসতে পারি নাই। এরপরে দেন কতগুলা জিগজ্যাগ রোড পাড়ি দিয়ে নিচে নামতে হইতেছে।